বন্ধুরা, কালকে একটা লাইভ দেখলাম এবং অনেক কিছু জানলাম। মানে ডিটেল অত তো আমরা জানতাম না। মানে জানার পর সত্যি বলছি যে মানে কি বলবো, চার হাত পা থাকলেই যে কেউ মানুষ হয় না, সেটা বিশ্বাস করতে অনেকটাই বাধ্য হয়ে গেলাম। যদিও যদিও এখনও পর্যন্ত আমাদের সামনে মানে অ্যাজ ভিজুয়াল কিছু এখনও আসেনি, কিন্তু এখনও দীপ কোনো ভিডিও ছাড়েনি। যে ভিডিওগুলোর কথা ম্যাডাম বলেছেন সেগুলোর একটাও এখনও পর্যন্ত বা কোনো অডিও সে রিলিজ করেনি। একটা বছর ছেলেটা ধৈর্য ধরে রয়েছে, সহ্য করে রয়েছে, কারণ এখনও তার মনের কোণায় রয়েছে যে অফিসিয়ালি স্ত্রী তো, নিজের স্ত্রী তো, সেজন্য অতগুলো নোংরা কথা যেটা উনি বললেন যে তার মুখ দিয়ে বেরিয়েছে, সেসব কল রেকর্ডিং রয়েছে, ভিডিও রয়েছে, সমস্ত প্রমাণ ওনার কাছে পেন ড্রাইভে দেওয়া হয়ে মানে রয়েছে। শোনার পর এবং একটা কথা উনি যে হাইলাইট করেছেন সেটা শুনেই জাস্ট হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড়। যে অভিযোগ করা হয়েছে নাকি যে দীপের বাবা মা শিশু পাচারকারী। তোমরা ভাবতে পারো কোন অ্যাঙ্গেল থেকে ওনাদেরকে দেখে, কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় ওনারা তো বাড়ির মধ্যেই থাকেন। কি জন্য, মানে কিভাবে এই যে ধরো যারাই করেছে, যেই করেছে এই যে কমপ্লেনটা, যে বা যারা লজ করেছে তারা লিখে মানে বলেছে কমপ্লেনের মধ্যে যে ওনারা শিশু পাচারকারী, এ ধরনেরই কিছু বললেন ম্যাডাম। তো আমার কথা হচ্ছে, যে কমপ্লেন করেছে তাকে তো এটা প্রমাণ করতে হবে। ঠিক যেভাবে ম্যাম যখন চুনা সম্পর্কে বলছেন যে কেস দেওয়া হবে কি কিছু, সে যা শুরু করেছে বাড়াবাড়ি করছে ওই নোংরা মেয়ের সাপোর্টে ইত্যাদি যেভাবে বলেছেন, সে বলছে যে আপনাকে তো প্রমাণ করতে হবে। আজকে সকালে সে একটি ভিডিও করেছে, আপনাকে তো প্রমাণ করতে হবে, আপনি প্রমাণ করতে পারবেন, আর না পারলে আপনাকেও তো সেই টানাটানি হবে, দৌড়াদৌড়ি আমাকেও যেমন হবে, মানে এই ধরনের সেও পাল্টা একটা ভয় দেখানোর চেষ্টা করেছে। হ্যাঁ, ঘটনা করেছে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেই একই সূত্র ধরে আমি যদি জিজ্ঞাসা করি যে এই যে কমপ্লেনটা যে বা যারা দিয়েছে, কে বা কারা, সে তো বোঝাই যাচ্ছে, উনি বলে দিয়েছেন মেয়েটি এবং তার প্যারেন্টস, তারা যে কমপ্লেনটা করেছে যে এরা শিশু পাচারকারী, তো সেক্ষেত্রে তাদের তো প্রমাণ করতে হবে যে কিভাবে কিভাবে কোন শিশুকে পাচার করা হয়েছে, কোন শিশু, এরকম কোন শিশু আছে, মানে সেই যে নিজের মেয়ের ঘটনাটা ওটা শিশু পাচার, সেটাও তো প্রমাণ করতে হবে। আজ এতদিনকার পুরনো ঘটনা কিভাবে করবে? সেই বাড়ির লোক এসে সাক্ষী দেবে, সাক্ষী দিলেও তাদেরকে উইথ এভিডেন্স সাক্ষীটা দিতে হবে। কেউ মুখ দিয়ে বলে দিল আর হয়ে গেল না, ফাঁসানোর জন্য লোকে বলতেই পারে। তো এগুলো খুব একটা সাংঘাতিক একটা ব্যাপার, সাংঘাতিক একটা আমি বলবো অ্যালিগেশন, যেটা হয়তো মানে জানি না কোন কালো কোট এই পরামর্শ দিয়েছে এই ধরনের কমপ্লেন করতে কারুর নামে, মানে কুচবি যা খুশি বলে দিলে হয়ে গেল নাকি? এরকমটা হয় না, এরকমটা জাস্ট হয় না। একজন বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রলোক যাদের রেপুটেশন এরকম নয়, তাদের নামে যা ইচ্ছা তাই বলে দিলাম আর সেটা কোর্টে গিয়ে প্রুফ করলাম, এটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। চেষ্টা করে তো দেখতেই পারে, করেছে যখন কমপ্লেন, আর ডাক তো আসবে, তাই না? জাস্ট মেনে নেওয়া যায় না। আমি তো এটা মানতে পারলাম না, এবং ম্যাডামও এই একটা প্রসঙ্গে প্রচণ্ড উত্তেজিত উনি হয়ে পড়েছেন। এবং আরেকটা যেটা প্রসঙ্গ, যেটা আমি গত 11 মাস ধরে আমার ভিডিওতে রোজ বলছি, যে বাচ্চাটা, এই বাচ্চাটাকে কি একটা ফোনও সে করেছে? পেট কেটে গর্ভধারিণী যে মা জন্ম দিয়েছে বাচ্চাটিকে, সে কি একটা ফোনও করেছে? ইভেন তার জন্মদিনের দিন কোনো ফোন এসেছিল না, আসেনি, ফোন আসেইনি। সেখানে ফোন না তোলা বা ফোনে বাচ্চার সাথে কথা বলতে না দেওয়ার প্রশ্নটাই অ্যারাইজ করে না, ফোন তো আসেইনি। আমি বোঝাতে পারছি বন্ধুরা? যাই হোক, আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে, কাল থেকে না মাথাটা জাস্ট ঘেঁটে হয়ে আছে, যে এত কথা আমরা সত্যিই জানতাম না, এবং এখনও এমন অনেক কিছু জানি না। ওই যে আমার কালকের ভিডিওতেই আমি প্রথমেই বলেছি, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এবং আমার না গায়ে জাস্ট কাঁটা দিচ্ছিল ম্যাম যখন কথাগুলো বলছিলেন, কারণ আমি গত 11 মাস ধরে যে প্রশ্নটা কন্টিনিউয়াসলি রেখে গেছি, সেই প্রশ্নগুলি, সেই কথাগুলি ম্যাম আজকে সামনে আনছেন প্রত্যেকের। তার মানে কি, আমার মাথায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু একেবারে সত্যি ছিল, এবং তোমাদের বলে রাখি প্রথম দিন থেকে এই প্রশ্নগুলো আমার মাথায় ছিল। তবে হ্যাঁ, যত দিন গেছে, গত 11 মাসে যখন বাচ্চার কোনো খোঁজ ওই পক্ষ থেকে নেওয়া হয়নি, এবং ম্যাম তো গ্যারান্টি দিয়ে বলছেন যে বাচ্চার মা তো ছেড়ে দাও, তার দাদু দিদা, তার মামা, কেউ না, মায়ের ঠাম্মি, কেউ একটা ফোন করেনি, কোনো ফোন ওই বাড়ি থেকে আসেনি। এক্ষেত্রে কি প্রমাণ হয়? তারা তাদের মেয়েকে চেয়েছিল গিয়ে ফিরে গিয়ে ঘর সংসার করুক, তাই নাকি? যেটা ওই পক্ষের দালালরা রোজ বলে, যে কোনো ডাকাডাকি করাই হয়নি, যদিও ফোন কল সমস্ত আছে রেকর্ডিং,
ওনার কাছে যথেষ্ট প্রুফ আছে, দীপের কাছে তো রয়েইছে, কারণ দীপের কাছ থেকেই ওনার কাছে প্রুফটা গেছে। তো সেক্ষেত্রে এগুলো কি চলছে? একটা ছেলে সে যথেষ্ট ভদ্রতা রাখার চেষ্টা করছে, সে চেষ্টা করছে নিজের ব্লগটাকে দাঁড় করাতে, যে নিজের ব্লগটা যেন ভালো হয়, সে কিন্তু আপ্রাণ সেটাই চেষ্টা করছে, অথচ তার পাটা পিছন দিকে টেনে ধরার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরকীয়াটা কিন্তু সে করেনি, বাচ্চাটার দেখভাল কিন্তু সে করছে, তার মা বাবা করছে। এটা কি তাদের অপরাধ? এটা কি তাদের অপরাধ যে সেই কারণে বারবার তাদেরকে ফলস কেসে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? এটা কেন হচ্ছে? যে কিনা পরকীয়া করে চলে গিয়েছে, বুঝলাম তার যাকে পছন্দ তার সাথে ঘর সংসার করতে চায়, করুক, এটা ম্যামও বললেন করুক, কেন করবে না, কিন্তু সে এই ফ্যামিলিটাকে কেন আগাগোড়া বদনাম করার চেষ্টা করছে? তার বক্তব্য অনুযায়ী তাকে প্রচুর অত্যাচার করা হয়েছে 5 বছর ধরে। তাই যদি হবে তাহলে সে তার কোনো মেডিকেল প্রুফ কেন দেখাতে পারছে না? 5টা বছর সে অনেক মেডিকেল প্রুফ জোগাড় করতে পারতো, যে তাকে মারধর করা হয়েছে, তাকে কী কী ধরনের টর্চার করা হয়েছে। আমরা না ভিডিওতে দেখেছি, না কোনো কিছুতে বোঝা গেছে। হঠাৎ তার যখন একটা সলিড পরকীয়া হয়ে গেল, সে সেই পরকীয়ার হাত ধরে চলে গেল, তারপরে তার মনে হলো যে এবার আমি ওয়াইটিতে এসে ফাটাই এটা বলে যে এই ফ্যামিলি হচ্ছে একদম চূড়ান্ত খারাপ ফ্যামিলি। কারণ সে জানতো যে একটা পুরনো ঘটনা আছে, এই ফ্যামিলির মেয়ের সঙ্গে তাদের একটা গণ্ডগোল আছে, এবং সেটাকে সে হাতিয়ার করলো। তাহলে এই হাতিয়ারটা করার জন্য সে সংগ্রহ করেছিল তথ্যগুলো, অথচ এই মেয়েই হচ্ছে সেই ননদের সাথে অশান্তির সময় মানে মূল ভূমিকা নিয়েছিল। স্বামী ভুলে যাচ্ছে কি কি পেপারের কথা সে মনে করিয়ে দিচ্ছে, পুরনো সেই ভিডিওটা এখনও রয়েছে, তোমরা দেখতে পারো। মানে কতটা 2 নম্বরই, কতটা ভেগধারী ফ্রড হলে এই ধরনের জিনিস করা যায়। যে পরকীয়া করে তুই চলে গিয়েছিস, যা, তুই বাচ্চা নিসনি তাও ভালো, কিন্তু তুই কন্টিনিউয়াসলি এই ফ্যামিলিটাকে বদনাম করার, হ্যারাস করার চেষ্টা কেন করছিস? কিসের জন্য? টাকা পয়সার দাবি করবে সেই জন্য? আমার তো মনে হয় সেটাই। কারণ এটা হয়তো নিজের মাথায় প্রথমে ছিল না, এটা কেউ বুদ্ধি দিয়েছে। তার তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নেই, প্রচুর বুদ্ধি দেওয়ার লোক। তো ব্যাপারটা হচ্ছে সেই প্রশ্নগুলোই অ্যারাইজ করছে, যে মা কিনা কেঁদে কেটে ফেলছে এখন, যে ছেলের জন্য আমার মন খারাপ করছে, আমি বিপত্তারিণীর এই যে ধাগা নিয়ে বসে আছি পরাবো বলে, আমি জামা কিনলাম, ছেলের একটা রূপোর আংটি কিনলাম বলে নিজের বৌদির বিয়েতে পাওয়া একটা আংটি দেখিয়ে দিল, ঠিক আছে। তারপরে হ্যানারে ত্যানারে পুজো দিতে যাওয়া, এসব নাটক নৌটঙ্কি তো আছেই, সবটাই ভিউজের জন্য, আর কিছুই না। কারণ ওই যে সে জানে একটা মেয়ে, আর তার দিনে দিনে সাবস্ক্রাইবার বাড়ছে, একটা মেয়ে, তাকে সাপোর্ট করার জন্য কত লোক সে পাচ্ছে। এবার একটা প্রসঙ্গ আমার খুব বলার দরকার আছে, যেটা কিনা এই কন্ট্রোভার্সি তাকে নিয়ে করা হচ্ছে, মানে আমরা যারা তার এগেনস্টে কন্ট্রোভার্সি করি সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা আজকে মানে অঙ্কের হিসাবে আমি একটু বুঝিয়ে বলতে চাই। সবাই খুব মন দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখো, কারণ এই বিষয়টা কিন্তু সিরিয়াস। দেখো, আমাদের যাদের মনিটাইজ চ্যানেল, আমরা কন্ট্রোভার্সি করি, এবং আমি বা আমার মতন আরও অনেকেই আছেন, এবং এখন তো প্রত্যেকেই যথেষ্ট ভদ্র ভাষায় ভিডিও করি। তবে হ্যাঁ, ভিডিওতে যা দেখি, যা বুঝি, সেটা নিজের মতন করে অ্যানালিসিস করি, যেটা কিন্তু আমাদের যারা দর্শক তাদের ভালো লাগে। এবং আমার দর্শক যথেষ্ট ভদ্র, তারাও কোনো খারাপ ভাষা ইউজ করেন না। তারা যেমন আমাকে দেখছেন, আমাকে ভালোবেসে দেখছেন, কারণ তাদের মনে হয়েছে আমি ঠিক কথা বলি। সেরকমই যারাই দর্শক আছেন তারাই মনে হয়েছে ঠিক কথা বলি। এবার আমার অ্যাভারেজে প্রত্যেক দিন 250-300-র বেশি কিন্তু ভিউ হয় না, বলে দিলাম। এরকম অ্যাভারেজে আমি যদি সব ক্রিয়েটারদের ধরি, মানে অ্যাভারেজ বলবো না, কারণ কারুর 5-10 হাজার অবধি ভিউ যায়, যারা খুব প্রতিষ্ঠিত চ্যানেল, যাদেরকে অনেক লোক দেখে, যাদের সাবস্ক্রাইবার বেশি, যেমন এর মধ্যে সীমার চ্যানেল একটা। কিন্তু ম্যাক্সিমামেরই 1000, 1200, 1500, 2000, তার বেশি কিন্তু ভিউ যায় না। সেক্ষেত্রে এটা কোন হিসাব হয় যে তার যখন ভিউ 1 লাখ পার হচ্ছে, খুব ভালো করে বোঝো, আমি অঙ্কের হিসাবে ব্যাপারটা বলছি, তার ভিউ মিনিমাম তোমার 60-70 হাজার থাকে ধরে নিচ্ছি, কখনো কখনো ওটা নেমে আসে 50,000, 46,000, 40 বা 35,000 পর্যন্ত হয়তো নামে। তাহলে আমাদের সবার মিলে দর্শক যত হয় না, মানে যত লোক আমাদের ভিউ দিচ্ছে, তাহলে আমাদের না দেখলে তোমাদের বক্তব্য অনুযায়ী, মানে এটা বোঝানো হচ্ছে, ম্যামকেও বোঝানো হচ্ছে, আমি দেখেছি অনেক দর্শকই বোঝাচ্ছেন, তারা হয়তো বিষয়টা এতটা তলিয়ে ভাবেননি। আমার কথাটা একটু শুনলে ভালো হয়, মানে শুনে দেখলে যে আমি কি বলছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি অ্যাভারেজে এইরকম ধরে নিচ্ছি 1000 করেই ধরলাম, সব মিলিয়ে 1000 করে হচ্ছে, তা আমরা আছি কতজন? আমরা তো 50 জনও নেই, তাহলে তো 50,000 ভিউ হওয়ারও কথা না। প্রত্যেকটা লোক যদি দেখে, আমি জানি প্রত্যেকটা লোক দেখে না, আমাদের যারা দেখছে তারা কিন্তু সবাই ওদেরকে দেখে না, তারা সেটা আমাদেরকে লেখে যে আমরা ওর ভিডিও দেখি না, তোমাদের ভিডিও তোমরা যে সুন্দর করে বলো দেখে নিই, তাতেই সব বুঝতে পারি, আমরা সেভাবেই বলি।
তাহলে হিসাবটা কী করে হলো যে 1 লাখ 1.5 লাখ লোক যখন ওকে দেখছে, তাহলে আমাদেরকে যারা দেখে আমরা কন্ট্রোভার্সি করছি বলেই ওকে দেখছে, এটা কি করে হলো? না বন্ধুরা, আমরা কন্ট্রোভার্সি করছে বলেই ওকে লোকে দেখছে না, আউট অফ কিউরিয়াসিটি। নোংরার দিকে মানুষের নজর বেশি, যে যাই দেখি কী নোংরামি করলো, যাই দেখি ফ্ল্যাটে কোনো নোংরামি হচ্ছে কি না, যাই দেখি ফ্ল্যাটে ফোকলাকে দেখা যায় কি না, যাই দেখি আর কি লুকালো। এই যে ও যে ক্লিক বেটগুলো দেয়, ক্লিক বেট দেয়, ও মিথ্যে কথা লেখে ক্লিক বেট দেয়, এই যে কুটুম এলো, এই যে দেখানো যাবে না পার্সোনাল রিজন, এমনভাবে পেশ করে ভিডিওটা যাতে কিনা লোকের চোখে পড়ে, লোকে গিয়ে দেখে। এটা কিন্তু আমরা কন্ট্রোভার্সি করছি বলে ওকে দেখে, এটা কিন্তু ঠিক নয়। হয়তো কিছু লোক যায়, কিন্তু সেটা একটা খুব সার্টেন অ্যামাউন্ট, খুবই কম, 20,000 25,000, তার বেশি অসম্ভব। অসম্ভব, তোমরা নিজেরা হিসাব করে দেখো, আমি যে হিসাবটা বললাম সেটা মেলে কিনা। তাহলে এটা করে শুধু শুধু আমাদের পেটের ভাত মারা, আমি আমার পেটের ভাতের কথা বলছি না, এটা কথার কথা, যে আমাদের চ্যানেল প্রায় বন্ধ করে দেওয়া, কন্ট্রোভার্সি, আমাদের যারা কন্টেন্ট তাকে নিয়ে কন্টেন্ট না করলে আমাদের যেটুকু ভিউ হবে না, তাহলে আমরা মারা পড়তে পারি, কিন্তু সে কিন্তু চালিয়ে যাবে, কারণ তাকে দেখছে কখনো কখনো 1 লাখ 1.5 লাখ লোক। এই লোকগুলো কোথা থেকে আসছে? এরা তো আমাদের ভিডিও দেখছে না, আমাদের কারুর ভিডিও দেখছে না, বাইরে থেকে আসছে। তাহলে সে ক্লিকবেট দিচ্ছে, মিথ্যে কথা লিখছে এবং ব্যাপারটাকে আকর্ষণীয়ভাবে পেশ করছে, যাতে করে কিনা একটা নোংরা গন্ধ বেরোয়, একটা পরকীয়ার গন্ধ বেরোয়, সেই গন্ধে গন্ধে আকর্ষিত হয়ে এই লোকগুলো আসছে। এরা আমাদের কন্ট্রোভার্সি করার জন্য আসছে না। আশা করি বোঝাতে পেরেছি হিসাবটা। এটা কিন্তু সবাই মাথায় ঢুকিয়ে নিলে একটু ভালো হয়। ব্যাপারটা বোঝাতে পারলাম তো? ব্যাপারটা হচ্ছে যে একে যতটা ওপর থেকে দেখায় আদো আদো কথা বলে, ন্যাকা ন্যাকা ভাব করে যে খুব ভালো মানুষ, আদতেই ব্যাপারটা তা নয়। যেটা জানা গেল যে তার এমন কিছু কল রেকর্ডিং রয়েছে, ভিডিও রয়েছে, যাতে করে তার কিন্তু উলঙ্গ চেহারা প্রকাশ পাবে, যে আসলে তার মুখের ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ আসলে কীরকম, সে শ্বশুরবাড়ির লোকের ওপর অত্যাচার কতটা করেছে একটা মেয়ে হয়ে। এটা ঘটনা, সেটা প্রমাণ তাদের কাছে আছে এবং সেই জন্যই তারা কথাটা বলছে, উইথ প্রমাণ, উইথ প্রুফ বলছে। এমন তো না যে হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। তো এটা আমরা জানতাম না, যেটা আমরা কালকে জানতে পারলাম লাইভটার থেকে। তো অপেক্ষা করে আছি কবে আমরা সেই ভিডিও, অডিও ইত্যাদি সমস্ত কিছু দেখতে পাবো। এবার আমি বলি যে দীপের ভিডিওতে যা দেখলাম আজকে একটু বেশি অ্যালার্মিং, কারণ ছেলেটা নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে যারা চুনা ধুনা, বিশেষ করে জানলাম মাসি, ঠিক আছে, সে তো দেখতেই পায় না যে এই লোকটার সাথে ভিডিও করে। শুধু ভিডিওটাও অনেক কঠিন কাজ, করে একদিন দেখো মাসি, ঠিক আছে। তো শুধু ভিডিও করে, সে নাকি কিচ্ছু করে না, মানে A to Z, বাজার করা, বাচ্চার খাবার তৈরি করা, সকালে মাকে কাড়া বানিয়ে দেওয়া, নিজেও কাড়া বানিয়ে খাওয়া, মানে একসঙ্গেই বানালো, বাচ্চাকে হরলিক্স দেওয়া, দুধ দেওয়া, তার আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, সমস্ত কিছু। তার বাবা নিয়ে গেল স্কুলে, বাচ্চা স্কুল থেকে এসে কাঁদছে, যা কষ্ট হচ্ছিল। আমার খালি মনে হচ্ছিল যে ওর বন্ধু ওকে বলেছে যে তোর বাবার বাইক পচা। এটা তো বাচ্চাদের মধ্যে হয়, এটা আমরা তোর বাবাই পচা, এরকমও বলতো আমাদেরকে, মারকে দেখে এটা আমরাও সারা হতাম। তো ওর এত প্রিয় বাবার বাইক, যেটাকে পচা বলেছে বন্ধু, ওরই মতন একটা বাচ্চা, তাই নিয়ে সে কেঁদে ফুপিয়ে ফুপিয়ে বাবার গলা জড়িয়ে ধরে আকুল হয়ে যাচ্ছে। সেই ছেলে আজকে যদি কারুর মুখে কোনোভাবে শোনে যে তোর তো উনি আর কি জন্মদাত্রী ভেঙে গেছিল এই কারণ, তাহলে তার অবস্থাটা কি হবে? এই ছেলে এত সেন্সিটিভ, এত ইমোশনাল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল বাবার বাইক পচা বলেছে বলে। তার কানে যদি এই কথাটা, সত্যি কথাটা যায়, তাকে যে ওই যে বলছে না নেব নেব চলে আসবে বাচ্চা, কতটা যে ফেক, মিথ্যে কথা, কোনো ধারণা আছে এই বাচ্চার মনের কী অবস্থা দাঁড়াবে? আমি তো আজকে দেখে, সত্যি বলছি, বাচ্চাটাকে দেখে এত কষ্ট লাগছিল। আর ওর বাবা কীভাবে জড়িয়ে ধরে বুকের মধ্যে, যে চুপ করে জড়িয়ে ধরেছিল প্রথমে, তারপরে বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে, কিছু কথা জোগাচ্ছিল না ও কি বলবে। তারপর ঠাম্মা বোঝালো যে ওদের তো আসলে বাইক নেই, তাই ও জানে না যে এই বাইকটা পচা নয়, সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন। আর ঠাম্মারও বুকের মধ্যে গিয়ে বসেছিল। তারপরে ও তো বোঝে না ঠাম্মার জ্বর হয়েছে, ও তো কারুর কাছে আশ্রয় চাইবে, যার আশ্রয় দেওয়ার কথা ছিল, বুকটা পেতে দেওয়ার কথা ছিল, কোলটা পেতে দেওয়ার কথা ছিল, সে তো দেয়নি, সে তো ছেড়ে চলে গেছে ওইটুকুনি একটা বয়সে। সেজন্য ও তো বাবার কোলে মুখ লুকাচ্ছে, দুঃখ হলে বাবার গলা জড়িয়ে ধরে কাঁদছে, ঠাম্মার গলা জড়িয়ে ঠাম্মার কোলে বসে আছে, কিন্তু সেগুলো দেখার তো কেউ নেই। তিনি তো মিষ্টি বানাচ্ছেন, তিনি মিষ্টি বানাচ্ছেন, পচা ছানা দিয়ে, কেটে যাওয়া ছানা দিয়ে মিষ্টি বানানো হচ্ছে যত্ন করে, আবার নাড়ু বানানো হচ্ছে, সেইগুলো আবার টিফিন বক্সে ভরে বাপের বাড়িকে সন্তুষ্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর ভালো লাগছে না, এবার বাপের বাড়ি যাব, সাজিয়ে সেজে গুজে সব কিছু গোছগাছ করে নিয়ে সমস্ত ময়লা টয়লা ফেলে টেলে তালা লাগিয়ে চললো বাপের বাড়ি। তার আগে যদিও ওই যখন রান্নাঘরে কি একটা করছিল, ওই যে ছানা, পচা ছানা,
যখন বলছে যে চিনি আর লাগবে না মনে হয়, সেই সময় আমরা কিন্তু পুরুষ মানুষের গলায় হ্যাঁ হ্যাঁ বলে একটা আওয়াজ শুনেছি, কিন্তু সেটা ওখানে না, পাশের ঘর থেকে খুব সম্ভব কেউ ফোনে কথা বলছিল, তো কেউটা আর কে পরিষ্কার, এটা তো হবেই। এইভাবে লুকানো যায় না। গলার আওয়াজ, চটি দেখতে পাবো, গামছা দেখতে পাবো, জামা কাপড় ধীরে ধীরে সব সামনে আসবে, সেগুলো নিয়ে বলার আর সত্যি বলছি রুচি নেই, ইচ্ছা করে না। তো যেটা বলতে চাই যে গুছিয়ে গাছিয়ে সব নিয়ে গেল, এইবারে ঠাকুরের আসন তার আগে পরিষ্কার করলো। এবার ঠাকুরের আসন যখন পরিষ্কার করছে, তখন ঠাকুরমশাই ওই শাড়ি ধুতি কী ওনার ওই গামছা পাওনা হয়, ওগুলো উনি নিয়ে যাননি, সেগুলো সে গুছিয়ে গাছিয়ে ব্যাগে ভরছে, যেহেতু যাবে নিয়ে যাবে একটা সাদা রঙের ওই বাজারের থলে টাইপের, তার মধ্যে নিচে আরও অনেক জিনিস নিয়েছে, প্রচুর। বাপের বাড়ির জন্য তো খানা দানা না নিয়ে গেলে তো ঢুকতেই দেবে না, প্রচুর কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে গেল। এবার বন্ধুরা সবচেয়ে আশ্চর্য এবং হাস্যকর কি জানো, যাকে বলে হাস্যকর, লিফটে উঠছে, ওর এক হাতে মানে ক্যামেরা ধরা আছে ট্রাইপডের ওপর, আর এক হাত দিয়ে লিফটের দরজা খুলছে, এবং দেখাচ্ছে না যে নিচু হয়ে ব্যাগটা নিয়ে ঢোকালো, না দেখানোর তো কিছু নেই, ওর কাছে অনেকগুলো ব্যাগ থাকার কথা, ও শুধু কাঁধে একটা ব্যাগ আমরা দেখছি। তাহলে ওই যে সাদা ব্যাগটা, সেটা আমরা পরে দেখবো, দাঁড়াও। সেই সাদা ব্যাগটা লিফটে গায়েব কোথায় হলো, গায়েব কোথায় হলো? আরে দাঁড়াও, সেই যে আমাদের ভূত আছে, না না মিস্টার ইন্ডিয়া ফিন্ডিয়া আমি বলবো না, ওটা হচ্ছে ভূত, ফ্ল্যাটের ভূত। সেই ফ্ল্যাটের ভূতের হাতে ছিল, মানে ভূতটা ভীষণ উপকারী, ভূতটা খুব উপকার করছে ওকে, জানো তো। তো ভূতটা এত উপকারী ভূত যে ওই যে গোছগাছটা করে দিল, তারপরে ওই সাদা ব্যাগটা ভূতটা নিয়ে গিয়ে নামিয়েছে, মানে সে এতেই নামাক, তোমার কি বলে ওই লিফটে করে ওর সঙ্গেই যাক বা ওর সঙ্গে না যাক, হয়তো আগেই নেমে গেছে। এবার যখন টোটোয় বসলো, তখনও ওই ব্যাগটা আমরা দেখিনি, ওর কাঁধে একটা ব্যাগ ছিল, যাতে ওই টিফিন বক্সের বেশি নেওয়া কিছু সম্ভব নয়, কারণ টিফিন বক্স ছিল দুটো, ঠিক আছে, ওটা একটা সাইড, মানে যে মেয়েদের ভ্যানিটি ব্যাগ, একটু বড় সাইজ কিন্তু ভ্যানিটি ব্যাগ, খুব বড় না। আর এক হাতে তো ট্রাইপড রয়েছে, কারণ সেখানেও তো ভিডিও হচ্ছে, বোঝাতে পারছি তোমাদেরকে? হ্যাঁ। তো সেই সাদা ব্যাগটা, যার মধ্যে ঠাকুরমশাইয়ের পাওনা শাড়ি এবং গামছা রয়েছে, এবং হয়তো আরও অনেক কিছু রয়েছে, কেননা ব্যাগটা বেশ ভর্তি হয়েছিল, যেটা ভারী ছিল, সেই নিয়ে সে নাকি ট্রেনে করে যাবে। ট্রেন কিন্তু দেখানো হয়নি বন্ধুরা, ট্রেন কিন্তু দেখানো হয়নি, আমি বলে দিই এবার পুরো ঘটনা। হ্যাঁ, টোটো করে শুধু নিজের সাইড ব্যাগ নিয়ে খানিকটা পর্যন্ত যাওয়া হয়েছে, ইয়েস। আর আরেকজন ভূত, ফ্ল্যাটের ভূত, তার কাছে ওই সাদা ব্যাগটা ছিল, সেটা করে বাইকে নিয়ে হয়তো চলে যাওয়া হয়েছে, এবং যেহেতু ট্রেন দেখানো হয়নি, রেল স্টেশন দেখানো হয়নি, তাই ট্রেনে যাব বললেও আসা হয়েছে বাইকেই, পরিষ্কার কথা। এবং ডাইরেক্ট কাট টু, টোটো থেকে কাট টু কোথায়? আর ট্রেনে যাব, ট্রেনে কেন যাবে? ওখান থেকে তো টোটোতে 20-25 মিনিটের জার্নি, ট্রেনে কেন যাবে? যাই হোক, সেই সাদা ব্যাগটা কিন্তু আবার দেখা গেলই না, বাড়িতে এসে দেখা গেল, বাড়িতে এসে আবার দেখা গেল। হ্যাঁ বন্ধুরা, সেটা ওর হাতে আমরা দেখিনি, এবং ও যখন লিফটে ঢুকছে, ঘরের থেকে বেরোচ্ছে, কোনো সময় ব্যাগটা কোথাও ছিল না, লিফটের মধ্যেটা ওর পায়ের সামনে যতটা জায়গা বিড়ি পড়ে আছে সব দেখিয়েছে, সেখানে কিন্তু ব্যাগটা ছিল না, ঠিক আছে, অথচ ব্যাগটা বাড়িতে এসেছে। বোঝাতে পারলাম? এই হচ্ছে ঘটনা, মানে মিথ্যে কথার এত বড় ঝুড়ি যে পুরোটা ধরে উপুর করে দেয়, কোনো ব্যাপার না। মিথ্যে কথা বলে বলে তো 80,000 হয়ে গেছে, 1,00,000ও পার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ও জানে হবে, কারণ ওই যে বললাম নোংরার গন্ধ শোকার জন্য ডাস্টবিনে মাছি দেখবে বেশি ভনভন করে, তাই লোকজন ওখানে যায়, এবং আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের দর্শক খুব সীমিত, আমাদের দর্শক ভীষণ সীমিত, তারা মোটেই গিয়ে ওকে ভিউজ দেয় না, আমি নিশ্চিত তাদের মধ্যে 50%ও ওকে ভিউ দেয় না, ঠিক আছে। তাহলে ওই যে দর্শক যারা ভিউ দেয়, তারা কোথা থেকে আসছে? তারা একেবারেই ওরই দর্শক, ওকে ভিউ দেওয়ার জন্যই তারা আসছে, এবং আরও এক্সট্রা কিছু লোক আছে। আমাদের থেকে দর্শক খুব সামান্য, মাত্র কয়েক হাজার যায়, মাত্র কয়েক হাজার, 10 থেকে 15,000, ম্যাক্সিমাম 20,000-এর বেশি কখনোই না। তাতে এত ভিউ কী করে হয় যে মিনিমাম 45,000, 65,000 কী করে হয়? ওরই দর্শক, যাদের নোংরা গুয়ের গন্ধ পছন্দ, রেগুলার ওর গুয়ের গন্ধ শুকতে চলে যায় ওর ভিডিওতে। বোঝাতে পারলাম? এটা আমরা আটকাতে পারবো না কন্ট্রোভার্সি বন্ধ করে, আর ঠিক এটাই রিজন কন্ট্রোভার্সি বন্ধ করা পসিবল না। কেন করব? যা দেখবো, যা দোষ, এই যে বললাম যে ভিডিওতে দেখতে পাচ্ছি, সেটা কেন বলবো না? আমার মুখটা কেন বন্ধ করে রাখবো? আমি কি কাউকে গালাগাল দিচ্ছি? আমি কি কারুর নামে মিথ্যে কথা বলছি না, তাহলে কেন বলবো না? ঠিক আছে, বোঝাতে পারলাম? একদম। তোমরা কমেন্ট করে বলবে, তোমরা কমেন্ট করে জানাবে যে আমি ঠিক বলছি কি না। বলো তো, আমাদের উচিত কন্ট্রোভার্সি বন্ধ করে দেওয়া, আর ওই পক্ষ থেকে চ্যাক চ্যাক ব্যাক ব্যাক করে যাবে, যা নয় তাই, যা মুখে আসছে
বলে যাচ্ছে এই যে ছেলেটা, এই যে দীপ, ওর মা অসুস্থ হয়েছে বলে ও, বলছি তো, ছেলেটাকে একাধারে স্কুলের জন্য রেডি করা, অসুস্থ মা উঠতে পারছে না, তাকে সেবা যত্ন করা, তাকে ডিম সিদ্ধ করে খাওয়ানো, দুধ জাল দেওয়া, দুধের মধ্যে আবার হলুদ গুলে বলছে হলদি দুধ, হেলদি দুধ বলে কি সুন্দর, মানে ছেলেটা শুকিয়ে গেছে মুখটা, সারা দিন পরিশ্রম করছে, বাসন মাজছে, রান্না করছে, বাজার যাচ্ছে, মানে মাছ কাটছে, মাছ ধুচ্ছে, তরকারি ওর মা কোনো মতে একটু কেটে দিল, ও আবার বাকিটা কেটে নিল, মাছের ঝোলে আলু পটল দেবে, মানে একটা মেয়েও পারে না। ওই তো বসেছিল জ্ঞান মারতে যে মা বাবাকে সেবা যত্ন, কি সেবা করেছিল, কপালে একটু জলপট্টি আর রান্না, রান্না তোকে দিয়ে এমনি করায় ওর মা। বাপের বাড়িতে থাকলে রান্না করাটা তো ওর ডিউটি, একদম রোজকার ডিউটি হয়ে গেছিলো। ওই যে মেয়েটা, ওই যে দাদার বউটা, ওটা তো কিচ্ছু করে না, ওটা তো কিচ্ছু করে না, কখনো সখনো তরকারি কাটে, ফল কাটে, ব্যাস এইটুকুই। তারপরে আরও মিথ্যে কথা বলে দিচ্ছি, আরও একটা মিথ্যে কথা, বৌদির জ্বর হয়েছে, এবার সারাদিনে তো ভুলে গেছে, তারপরে রাত্রিরে নাকি মাঝরাতে 1টার সময় আইসক্রিম, জানি না কে খায়, ওই যে পেপসি টাইপের যেগুলো, ওইগুলি নিয়ে বাড়ির সকলে বসেছে খেতে। ওরা তো মাঝরাতেও জেগে থাকে, মানে ঘুমায় না, জানি না কেন কখন ঘুমায় কি জানি, যাই হোক রাত বিরেতে জেগে থাকে, আমাদের তো তখন মাঝরাত গড়িয়ে গেছে। সেই সময় আইসক্রিম কিন্তু বৌদিও খাচ্ছে, এবার ওর তো মনে পড়ে গেছে যে বৌদির জ্বর বলেছে, সেই জন্য তাড়াতাড়ি ম্যানেজ করছে, দাদাকে বলছে এই দেখ জ্বর, তাও খাচ্ছে। ওর বৌদির চোখ মুখ দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে তোমাদের, মানে তোমাদের দেখতে হবে না, থাক, দেখার দরকার নেই, ওর বৌদি এমন কিছু সুন্দরী না, কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল, আমি বলছি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল না যে তার আদৌ জ্বর হয়েছে, এবং সে চমকে গেল, তার জ্বর হয়েছে শুনে সে চমকে গেল একদম। তো মিথ্যে কথার কোনো শেষও নেই, সীমাও নেই। আজকে আবার কি বলছে, আমার ঠাম্মি যখন আমার সঙ্গে এসে থাকবে, মানে এখন বুঝে গেছে বাচ্চার নাম তো আর নেওয়া যাবে না, সব তো প্রকাশ করে দেবে এরা, সেজন্য এখন আবার ঠাম্মিকে বেচতে বসেছে। মানে ঠিক আছে, বাচ্চাকে তো বেচেছি, এবার কদিন না হয় ঠাম্মিকে বেচি, তো ব্যাচ, তুই ভালো করে ব্যাচ, কিন্তু তোর বাড়িতে, তোর ফ্ল্যাটে যে ভূতটা থাকে না, সেই আওয়াজটা আমরা শুনে ফেলেছি, হ্যাঁ হ্যাঁ করে ফোনের মধ্যে কথা বলছিল। এবার দেখো ফোনে কথা বলতে বলতে কখনো উত্তেজনার বসে কত গলা চেপে কথা বলবে, হয়েই যায়, হয়তো বারান্দায় গিয়ে বলছিল, কিন্তু এতটা জোরে সেই আওয়াজটা আমরা শুনে ফেলেছি, কারণ অন্য ফ্ল্যাট থেকে এত কথার আওয়াজ ভেতরে আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি না? এটা কিন্তু জ্বলনবুড়ি মানবে না। জ্বলনবুড়ির বক্তব্য হচ্ছে মিক্সারের আওয়াজ, অন্য বাড়ির সুইচের আওয়াজ অবধি এই ফ্ল্যাটের মধ্যে ঢোকে, মানে অন্য বাড়ির লোকজনও ঢুকে পড়ে আর কি, মানে ভূত ঘুরে বেড়ায় অশরীরী, যারা কিনা কথা বলে, যাদের গলা কিনা শোনা যায়, হ্যাঁ হ্যাঁ এরম শোনা যায়, কিছু করার নেই। এইসব জ্বলনবুড়ি ফলনবুড়ির তো হওয়া উচিত, এদের কিন্তু শাস্তি হওয়া উচিত। এত মিথ্যে কথা প্রত্যেক দিন দীপ এবং তার ফ্যামিলির নামে যেভাবে তাদের মেলাইন করা হয়, নোংরা নোংরা কথা বলা হয়, তাতে এদের কিন্তু শাস্তি হওয়া আশু প্রয়োজন। আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ভিডিওতে যা দেখেছি তার উপরে বলেছি, আমি কারোর চরিত্র হনন করিনি। কে কার সঙ্গে থাকে না থাকে জানার আমার একটুও ইন্টারেস্ট নেই, কিন্তু এই বাচ্চা করে যে নাচে মাঝে মাঝে, সেটা তো তার কোনো রাইট নেই, কারণ সে আজ অবধি গত 11 মাসে বাচ্চাকে কোনো ফোনই করেনি। আমি শুধু বলেছিলাম, আজ কালকে তো তোমরা সবাই প্রমাণ পেলে ম্যামের লাইভ থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাও যে বিষয়গুলো নিয়ে আমি জানতে চাইলাম, বললাম, এবং তোমাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করো। চলো ভিডিও আর লম্বা করবো না, এ পর্যন্ত থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিও ভালো নিশ্চয়ই লেগেছে, একটা লাইক তো নিশ্চয়ই করবে। চলো আসি তাহলে, টাটা।